আনন্দেরই সাগর থেকে এসেছে আজ বান, দাঁড় ধরে আজ বসরে সবাই, টান রে সবাই টান। বোঝা যত বোঝাই করি, করব রে পার দুঃখের তরি, ঢেউয়ের পরে ধরব পাড়ি, যায় যদি যাক প্রাণ। আনন্দেরই সাগর থেকে এসেছে আজ বান। কে ডাকে রে পিছন হতে, কে করে রে মানা, ভয়ের কথা কে বলে আজ, ভয়ে আছে সব জানা। কোন সাপে কোন গ্রহের দোষে, সুখের ডাঙায় থাকবো বসে, পালের রশি ধরব কষি, চলব গেয়ে গান। আনন্দেরই সাগর থেকে এসেছে আজ বান। সৌমিত্র বসু তার কথা শুরু করছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো। আজ বৃহস্পতিবার 12 জ্যৈষ্ঠ 1428, ইংরেজির 27 মে 2021। তিথি মুখ্য চান্দ্র বৈশাখ কৃষ্ণপক্ষ প্রতিপদ, নক্ষত্র জ্যেষ্ঠা, সূর্যোদয়ের সময় ভোর 4:56 হয়ে 23 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:10 হয়ে 55 সেকেন্ড। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ দেবারিগণ। রাত্রি 10:29 গতে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ। মহাক্রিয়াযোগী পরমহংস হরিহরানন্দজির আবির্ভাব দিবস আজকে। 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড পরিত্যাগ করার চিঠি রবীন্দ্রনাথ পাঠালেন আজকের তারিখে, এবং বৈপ্লবিক কর্মকাণ্ড ও শিক্ষা প্রসারের পৃষ্ঠপোষক মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী আজকের দিনে জন্মগ্রহণ করেন 1860 খ্রিস্টাব্দে। 1903 খ্রিস্টাব্দে প্রখ্যাত গবেষক যোগেশচন্দ্র বাগল জন্মগ্রহণ করেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু প্রয়াত হন আজকের তারিখে 1964 খ্রিস্টাব্দে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় SG লিখতে হবে, আপনারা সকলেই জানেন। আর আমাদের যে ফেসবুকের পাতাটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHRANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় আপনাদের সৌমিত্র বসু প্রত্যেকদিন রাত্রি 9:30টার সময় লাইভে একটি অনুষ্ঠান করে, আপনাদের মুখোমুখি হয়, আড্ডা মারে। এবারে তাহলে আজকের অনুষ্ঠানে কি কি আছে সেইগুলো আপনাদের একটু জানিয়ে দেব, কিন্তু এক্ষুনি নয়, গানের পর। আজকের অনুষ্ঠান সূচি বলতে যা বোঝায় সে আপনারা জানেন। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে পুরুষোত্তম ক্ষেত্রের কাহিনী বলছি, যে বালি এসে ঢেকে দেবে তাকে, সেই রকমই ভবিতব্য। তো সেই রকমই ঘটনা ঘটবে। এবং তারপরে রাজা ইন্দ্রদ্যুম্নর কাছে বিদ্যাপতি সমস্ত খবর নিয়ে গেলেন। নারদ এসে উপস্থিত হলেন রাজা ইন্দ্রদ্যুম্নর কাছে। এই সমস্ত নিয়ে আমি শোনাবো আপনাদের পুরাণ চিরন্তনে পুরাণের গল্প। তারপর স্বামী বিবেকানন্দের কথা। স্বামী বিবেকানন্দ যে উপদেশ দিতেন 1000 আইল্যান্ড পার্কে, তার কিছু কিছু বলেছি এবং তার সূত্র ধরে 2-4টে কথা আপনাদের শুনিয়েছি। এরপর হে মহাজীবনে গতদিন যার কথা বলেছিলাম তার নামটা আজকে বলবো, এবং বলবো তার জন্ম কবে হয়েছিল সে কথা, এবং নতুন একজনের কথা বলবো। তারপরে আপনাদের চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরে আমরা কেদারনাথের দিকে যাচ্ছি। গৌরীকুণ্ডে এসেছিলাম, তারপরে কেদারনাথের পথে রওনা হব এবার। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এই হলো আজকের অনুষ্ঠানের মোটামুটি একটা চেহারা, রূপরেখা বলতে পারেন। এবার তাহলে গানের পরে শুরু করছি প্রথম পর্যায়ে পুরাণ চিরন্তন। 92.7 বিগ এফএম এ এই সময় শরণাগত অনুষ্ঠানে যে থাকে আপনাদের সঙ্গে সেই আছে আপনাদের সৌমিত্র বসু।
পুরাণ চিরন্তন, সেখানে বারবার বাধা পড়ছে। 24 তারিখে হলো কাজী নজরুল ইসলামকে নিয়ে অনুষ্ঠান, আবার 26 তারিখে বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধদেবকে নিয়ে আমাদের অনুষ্ঠানের যে বিন্যাস, সেটা আর 5টা অনুষ্ঠানের থেকে একটুখানি আলাদা হয়ে গেল। না না, তাই নিয়ে আপনাদের মনে কোনো বিরূপ ব্যাপার আছে কিনা জানি না, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। পরপর 2টো অনুষ্ঠান বেশ অন্যরকম করে সাজানো গেল। আপনাদের কিরকম লাগছে বলুন। তাহলে এবার ফিরে আসি আমাদের সেই পুরুষোত্তম ক্ষেত্রের কাহিনীতে। জগন্নাথ দেব এক বালির ঝড়ে অদৃশ্য হয়ে যাবেন। রাজা ইন্দ্রদ্যুম্নের পুরোহিত বিদ্যাপতি সে কথা জানতে পারলেন, এবং সত্যি সত্যি সেদিন রাত্রিবেলা প্রচন্ড ঝড় উঠল। সমুদ্রের ধারে তো প্রচুর বালি, সেই বালি একেবারে হু হু করে উঠতে লাগলো, চারপাশ অন্ধকার হয়ে গেল, কেউ ঘর থেকে বেরোতে পারে না। কি করে বেরোবে? বেরোলেই তো চোখে বালি ঢুকে যাবে। রাত্রি শেষে ঝড় শান্ত হয়ে গেল। সকালবেলা সবাই জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়ে দেখল কোথায় তিনি, কোথাও তার কোনো চিহ্ন মাত্র নেই। হলুদ বালি সব কিছু ঢেকে দিয়েছে। শুধু বিদ্যাপতি আর বিশ্বা বসু জানলেন এটাই হওয়ার কথা ছিল। নীলমাধব এখন অন্তরালে থাকবেন, যথা সময়ে বেরিয়ে আসবেন তিনি। তাহলে এখানকার কাজ শেষ। এইবার বিদ্যাপতি ফিরে এলেন অবন্তীনগরে। মহারাজ ইন্দ্রদ্যুম্ন তখন রাজসভায় বসে আছেন। বিদ্যাপতি সেই সভায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে সকলে অবাক হয়ে তার দিকে তাকালো। রাজা বললেন, হে কি, আপনার দেহ থেকে যেন জ্যোতি বেরোচ্ছে। আপনাকে যেখানে পাঠানো হয়েছিল সেখানে আপনি কি দেখলেন, কেমন অভিজ্ঞতা হলো, আপনার দেহের এই জ্যোতি কোথা থেকে এলো, সব আমাদের খুলে বলুন। বিদ্যাপতি রাজাকে সব কথা খুলে বললেন। জগন্নাথ দেবের দর্শন পেয়েছেন তিনি, তার ফলে তার দেহ জ্যোতির্ময় হয়ে গেছে। রাজা বললেন, তাহলে দেরি নয়, ঘোষণা করে দাও, আমরা অবন্তীনগরের সবাই নীলাচলে যাত্রা করব, প্রজারা যেন যাবার জন্য প্রস্তুত হয়। ঘোষণা করা হয়ে গেল। প্রজারা সব যে যার পুঁটলি বাঁধতে আরম্ভ করল। এর মধ্যে আর একটা ঘটনা ঘটল। রাজা সভায় বসে আছেন, এমন সময় কোথা থেকে যেন বীণার শব্দ ভেসে আসছে না? অপূর্ব সেই বাজনা, কোন মানুষের পক্ষে এত ভালো বাজানো সম্ভব বলে মনে হয় না। ভাবতে ভাবতে প্রবেশ করলেন দেবর্ষি নারদ মুনি। রাজা তাড়াতাড়ি আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে তাকে বসতে বললেন। নারদ বললেন, মহারাজ ইন্দ্রদ্যুম্ন, আমি তোমাদের শ্রী বিষ্ণুর মহিমা গান শোনাতে এসেছি। এ পর্যন্ত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন আজকের মতো শেষ হল। এরপর প্রণমী তোমারে ফিরে আসব গানের পর। প্রণমী তোমারে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন প্রণমী তোমারে। স্বামী বিবেকানন্দ যে উপদেশ দিতেন ওই সহস্র দ্বীপ উদ্যানে, মানে যার নাম 1000 আইল্যান্ড পার্ক, তার কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরছি কদিন ধরে। 3টে জিনিসের কথা বলেছেন স্বামীজি, নিশ্চয়ই মনে আছে আপনাদের। এক হলো সত্য, না সত্য মানে শুধু সত্যি কথা বলা নয়, সত্য মানে সত্য আচরণ, সত্য পথে থাকা। 2 হলো অহিংসা, অর্থাৎ কখনো কোনো অবস্থাতেই মানুষ হোক, জীবজন্তু হোক, গাছপালা হোক, মানে এক কথায় যা কিছু আমার চারপাশে আছে তার কোনো কিছুর ক্ষতি করবার কোনো কথা মনের কোণে স্থান দেব না। আর 3 হলো, খুব সহজ ভাষায় যদি বলি, নিজেকে কষ্ট দেওয়া। শরীর যা চায় তার থেকে শরীরকে সরিয়ে রাখতে হবে, মন যা চায় তার থেকে মনকে সরিয়ে রাখতে হবে। তার ফলে সংযমের অভ্যেস হবে, আর সেই সংযম মানুষের ভেতরে প্রবল শক্তির জন্ম দেবে। স্বামীজি যে বিষয়টিকে সবচেয়ে বেশি ঘৃণা করতেন তা হল মায়া। এই নিয়ে কথা বলবো একটু পরে, একটু গান শুনে নেবার পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি
আপনাদের সৌমিত্র বসু। মায়া হলো ভালোবাসা, কিন্তু তার সঙ্গে নিজের ভালো লাগার বোধ মিশে আছে, নিজের স্বার্থ মিশে আছে, মিশে আছে পার্থিবতার ধারণা। বিবেকানন্দ একে একেবারে সহ্য করতে পারতেন না। এই সব 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 যা কিছু তিনি বলেছেন, সত্য, অহিংসা, সংযম, এই সব কিছু আসলে মায়ার হাত থেকে নিজেকে বাঁচানোর কতকগুলো উপায়, কতকগুলো রাস্তা। তো এসব তো হলো তাঁর উপদেশের কথা। খুব ছোট করে এবং নিশ্চয়ই খুব অসম্পূর্ণ করে সেই সমস্ত কথা শোনালাম আপনাদের। এই দিয়ে আরো অনেক কথা বলতে ইচ্ছে করছে, সেই সমস্ত লোভ সংবরণ করে। এইবারে বলি তাঁর শিক্ষাদানের পদ্ধতি নিয়ে দুটো চারটে কথা। কথা বলতে বলতে, আলোচনা করতে করতে স্বামীজি খুব উত্তেজিত হয়ে পড়তেন। ক্রিস্টিন তার কিছু বর্ণনা দিয়েছেন। যেমন তিনি ঘরের মধ্যে খাঁচায় বন্দি সিংহের মতো পায়চারি করতেন, আর মাঝে মাঝে হুঙ্কার দিয়ে বলতেন, আজাদ আজাদ, মানে স্বাধীনতা স্বাধীনতা। কিসের থেকে স্বাধীনতা? মায়ার বন্ধন থেকে স্বাধীনতা। পার্থিব জীবনের প্রতি যে জঘন্য আসক্তি, তার থেকে স্বাধীনতা। মুক্তি তোমাদের পেতেই হবে। কি করে পাওয়া যাবে সেই মুক্তি? যদি প্রবল ইচ্ছে তৈরি হয় ভেতরে ভেতরে মুক্তি পেতেই হবে, তাহলে একটা কোনো রাস্তা নিশ্চয়ই বেরোবে। স্বামীজি বলতেন যে মায়ার মতো প্রতারক আর কেউ নেই, তার খপ্পরে পড়ে যেও না, যেও না। বলতে বলতে হয়তো ছুটে এলেন কারোর সামনে, তার দিকে আঙুল তুলে বললেন ত্যাগের কথা। মানে খুব শান্ত ধীর স্থির ভাবে তিনি বিশ্লেষণ করছেন এমনটা নয়, তিনি উত্তেজিত। তার ছাত্ররা মায়ার বাঁধনে জড়িয়ে পড়ে যেন নিজেদের জীবনটাকে নষ্ট না করে, এটা যেন তার ব্যক্তিগত সমস্যা। এইরকম সর্বস্ব দিয়ে তিনি তার শিক্ষা ছাত্রদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেন। এইভাবে আচরণ করার ফলে যেটা হতো, খুব স্বাভাবিক কারণেই সেখানে যারা ছিলেন তাদের মধ্যে একটা তীব্র আকুলতা তৈরি হতো। না, যে করে হোক স্বামীজির যে আদর্শটা আমাদের মেনে চলতেই হবে, অন্য কোনো উপায় নেই। একটা কথা বলি আপনাদের, আমি মাঝে মাঝে দৈববাণী শুনতে পাই, সেটা আপনারা জানেন? এই যেমন এক্ষুনি শুনতে পেলাম, কে যেন আমার কানের কাছে বলে উঠল, হে সৌমিত্র বসু, সে কবে থেকে তুমি শরণাগত শ্রোতাদের এইসব গুরুগম্ভীর তত্ত্ব কথা শোনাতে বসেছ, এইবার একটু ক্ষান্ত দাও। স্বামীজি যে কত মজার মানুষ ছিলেন সে কথাও একটু সবাইকে বলো। তথাস্তু। দৈববাণীর কথা অগ্রাহ্য করতে পারি এমন ক্ষমতা কি আমার আছে? কাজেই আগামী দিনে কথা দিচ্ছি, স্বামীজির কিছু মজার গল্প শোনাবো আপনাদের। মানুষটাকে তার পুরো পরিচয়ই ধরবার চেষ্টা করতে হবে তো। কিন্তু আপাতত হে মহাজীবনের সময়, তার আগে গান। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। কেছো মেয়ে কথাটা তো আমাদের চেনা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আপনারা যারা শুনছেন আমার কথা, তারা সবাই জানেন গেছো মেয়ে কথাটার মানে কি। এর একেবারে আক্ষরিক মানে হলো যে মেয়ে তত্তর করে গাছে উঠে যেতে পারে, তাই তো? গতদিন মানে 25 তারিখে আমরা একটি মেয়ের কথা বলেছিলাম, সে পাহাড়ে চড়তে খুব ভালোবাসে, একেবারে তত্তর করে পাহাড়ে উঠে পড়া তার নেশা। গেছো তো বলা যাবে না, তাহলে তাকে কি বলা যাবে? আমি জানি না, তবে মেয়ে হিসেবে তো তাকে অনন্যাই বলতে হবে, কারণ শেষ পর্যন্ত সে মেয়ে পাহাড়ের রাজা মাউন্ট এভারেস্টে উঠতে পেরেছিল। প্রথম একজন মহিলা হিসেবে এভারেস্ট জয় করেছেন তিনি। এরপরেও কি তার নাম বলে দিতে হবে? তো বলি, বলাটা যখন নিয়ম তখন বলি। তার নাম বাচেন্দ্রী পাল।
জন্ম 24শে মে 1954 খ্রিস্টাব্দ। এরপর এই হে মহাজীবনে নতুন একজন মহাজীবনের গল্প 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। যে মহাজীবনের কথা বলবো এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, তার বাবা খুব বড় লোক, খুব বড় লোক, ব্যারিস্টারি করে প্রচুর পয়সা, আর যত পয়সা তত দান ধ্যান। রাজনৈতিক পরিচয়ও আছে, কংগ্রেসের খুব বড় নেতা। নামটা বলবো না, নামটা বললে আপনারা মহাজীবনের নামটাও ধরে ফেলবেন। প্রথম স্ত্রী সন্তান হতে গিয়ে মারা যান, আরেকটি বিবাহ করেছেন। এই দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্মেছেন আমাদের আজকের মহাজীবন। একেবারে ছোটবেলা থেকে তুখোড় বুদ্ধি। একটা বুদ্ধির গল্প আগে শুনিয়ে দিই আপনাদের। ছোট ছেলে বন্ধুদের সঙ্গে বল খেলছে, খেলতে খেলতে যেরকম হয় না, বলটা পড়বিত পর একটা গর্তের মধ্যে পড়ে ঢুকে গেল। না, গর্ত মানে খুব গভীর কোনো গর্ত তেমনটা নয়, কিন্তু মুখটা খুব সরু, মানে বলটা টায় ঢুকে গেছে, কিন্তু কারুর হাত সেখানে ঢুকছে না। ফলে হাতটা যে গর্তের মধ্যে ঢুকিয়ে বলটা বার করে আনবে সেটা কিছুতেই পারা যাচ্ছে না। তাহলে কি হবে? আচ্ছা, আপনারা বুদ্ধি করে বলতে পারবেন কিভাবে বলটাকে বার করা যায়? আচ্ছা, একটা ক্লু দিই আপনাদের। বলটা রবারের ছিল, পারবেন? কিভাবে বার করা যায়? বেশ, এবার তাহলে এই ছেলের বুদ্ধিটা একটু বলি। সবাই যখন বল বার করার চেষ্টায় গলদঘর্ম প্রায় হাল ছেড়ে দিয়েছে, তখন আমাদের সেই ছেলে দৌড়ে চলে গেল কোথায়, এক বালতি জল নিয়ে এলো, তারপর সেই জল ঢালতে লাগলো গর্তের মধ্যে। গর্ত জলে ভরে যাচ্ছে আর রবারের বল ভেসে উঠছে সেই জলের ওপর। ব্যাস, সমাধান। কে দারুণ বুদ্ধি না? বড়লোক বাবার প্রচুর আরাম আয়েসে বড় হওয়া মানুষ। ছেলে বড় হচ্ছে, এবার তো স্কুলে দিতে হবে। বাবা বললেন, না 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 না, আমার ছেলে স্কুলে যাবে না, ওর জন্য বাড়িতে একজন গভর্নর রেখে দাও, সেই ওকে পড়াবে, ওর সঙ্গে থাকবে। কি ভাবছেন, ছেলে বকে যাওয়ার যাকে বলে আদর্শ পরিবেশ? না না, শাসনটাও ছিল। তার একটা গল্প বলি, শুনুন। বাবার যে লাইব্রেরি, অফিস ঘর বলতে পারেন, লাইব্রেরি বলতে পারেন, সেখানে সাধারণভাবে কারুর যাওয়া মানা, ছেলেও তাতে ঢুকবে না। একদিন বাবা বাড়ি নেই, ছেলে চুপি চুপি বাবার ঘরে ঢুকেছে, পড়ার টেবিলে এসে বসেছে বাবার মতো করে। টেবিলের ওপর দুটো ফাউন্টেন পেন, একটা খুব পছন্দ হয়েছে, সরিয়ে নিয়ে ঘর থেকে হাওয়া। তো বাবা তো ফিরে এসে দেখেন একটা কলম নেই। কি হলো? এমনটা তো হয় না কখনো। বুদ্ধিমান মানুষ ঠিক ধরে ফেলেছেন কার কীর্তি, কিন্তু কিছু রেয়াত করা হলো না আদুরে ছেলে বলে। তাকে নিজের লাইব্রেরিতে ডেকে নিয়ে এলেন, তারপর বেজায় পিটুনি। না, কিন্তু আমি জানি যে এই সমস্ত ছোটবেলার গল্প বললাম, এর থেকে আপনারা অনেকেই তার নাম আন্দাজ করতে পারবেন না। তাই বলি, কংগ্রেসের খুব বড় নেতা হয়েছিলেন তিনি, গান্ধীজির খুব প্রিয়জন। আর স্বাধীনতা পরবর্তী ভারতে, না আর বলবো না, আর বললে ধরা পড়ে যাব। শেষ হলো হে মহাজীবন। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছি গানের পর। রবি ঠাকুর আমার মনের কথা কবিতায় বলেছেন, প্রাণের খুশি সুরে বলেছেন। তাই তো একান্তভাবে আমার প্রাণের মানুষ থাকে আমার হৃদয়ের গহনে। শৈশবে তার সঙ্গে পরিচয়, হাট বসেছে শুক্রবারে, অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে, কবিতার এক অপূর্ব চিত্ররূপ মনে তৈরি হয়ে গিয়েছিল। তখন দুলে দুলে কবিতা মুখস্থ করা মেয়েটি জানেই না রবীন্দ্রনাথের পরিচয়। তার ভালো লাগে তাই সে পড়ে ফেলে।
কৈশোরে স্কুলে নাচের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তার গানের প্রতি তৈরি হল মুগ্ধতা। গহনা কুসুম কুঞ্জ মাঝে আজু সখী মোহ মোহ আমার চিত্তে যেন দোলা লাগালো। এরপর কলেজে এসে কোনো এক মেঘলা প্রভাতে বন্ধুর গলায় আমার হৃদয় তোমার আপন হাতের দোলে শুনে কবির প্রেমেই পড়ে গেলাম। সেই ভালোবাসা আজও অটুট। দুঃখের দিনে তার কাছে গেছি, আশ্রয় পেয়েছি। মাকে হারানোর পর বন্ধু সখা যখন কোনো সান্ত্বনা না দিয়ে শোনালো নয়ন ছেড়ে গেলে চলে, তখন চোখের জলে ভাসলেও মন যেন শান্ত হল। দুঃখে আনন্দে তিনি আছেন আমার সঙ্গে। তার নিরুপমা, হৈমন্তী, মঞ্জুলিকা আজ বুকের মধ্যে মোচড় দেয়। কিন্তু চিঠিটা কে লিখেছেন নাম দেননি তো। এত ভালো একটা চিঠি, নামটা বলতে পারলাম না। এই রকম ভুল কেন করেন? পরের চিঠিটি নজরুল ইসলামকে নিয়ে। মাননীয় সৌমিত্র দাদা ভাই, আমার নজরুল প্রথমে। কবি নজরুলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। রবীন্দ্রনাথের ভাষায় বলি, বড় বিস্ময় লাগে হেরি তোমারে। এক জীবনে একটি মানুষ এত দিকে আলোকপাত করেছেন। ফেরোজা বেগমের কণ্ঠে মোর ঘুমো ঘোরে এলে মনোহর মন প্রাণ ভরিয়ে দেয়। আমার বাবা খুব ভালোবাসতেন দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি, বলতেন ওই গানটা কর। তার দেশাত্মবোধক গানগুলি স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের উৎসাহ দিয়েছে। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট। জবা ফুলের সঙ্গে মাটির গভীর সম্পর্ক। বল রে জবা বল, কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণতল। বাবা গাইতেন, যাহা কিছু মম আছে প্রিয়তম সকলই নিয় হে স্বামী। বাবার সঙ্গে আমরাও গাইতাম। কি আনন্দের দিন ছিল। আবার বাস্তব সত্যকে তুলে ধরেছেন। হেতা হারাই হারাই ভয়, প্রিয়জনে তাই বক্ষে জড়াই কাঁদি। শেষে বলি, আমার যাবার সময় হলো, দাও বিদায়। মোছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। আলপনা বন্দ্যোপাধ্যায় হুগলি থেকে লিখেছেন। চমৎকার দুটি চিঠি পড়া হলো আজকে। এরপর গান, গানের পর 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানের একেবারে প্রান্তিক পর্যায়ে বাইরে দূরে আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম শরণাগত অনুষ্ঠান, আমি আপনাদের সৌমিত্র বসু। কেদারনাথে যাব বলে বেরিয়েছি আমরা। যেখান থেকে কেদারনাথ যাত্রার শুরু, সে জায়গাটার নাম হল গৌরীকুণ্ড। এই কুণ্ডের ধারে তপস্যা করে শিবকে পেয়েছিলেন গৌরী বা পার্বতী, তাই এই নাম। আগেই কুণ্ড বেশ বড় ছিল। 2013 সালে উত্তরাখণ্ডে পাহাড় ভেঙে যে ভয়ঙ্কর কাণ্ড হল, তারপরে এটা খুব ছোট হয়ে গেছে। প্রাকৃতিক দৃশ্য অনেক পাল্টে গেছে। এখানে রাত্রিবেলাটা হোটেল টোটেলে থেকে যেতে হবে আপনাকে। পরদিন সকাল সকাল বেরিয়ে পড়ুন কেদারনাথের দিকে। খচ্চর আছে, ডুলি আছে, তাতে করে যাওয়া যায়। আবার হেঁটেও যেতে পারেন যদি তাকত থাকে। রাস্তা চমৎকার, সেদিক থেকে কোনো অসুবিধে নেই। এরপর গান, গানের পরে বলবো যাকে বলতে পারি যাত্রাপথের আনন্দ গান। 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন আপনারা, আমি আপনাদের সৌমিত্র বসু। যা খেটে মানে ট্রেক করে যাচ্ছেন, আর যাবেন তো মনে মনে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানের মধ্যে দিয়ে, তাতে হাঁটতে অসুবিধে কোথায়? তাহলে যাবার রুটটা আপনাদের পরিষ্কার করে বলে দিই। গৌরীকুণ্ড থেকে রওনা হয়ে 4 কিলোমিটার পথ পার হলে জঙ্গল চটি, একটু জিরিয়ে নিতে পারেন। আর দেখতেই তো বেরিয়েছেন, কাজী মহাদেব ফলস মানে মহাদেব জলপ্রপাতটা একবার দেখে নেবেন। দুপাশে পাহাড়ের মাঝখান দিয়ে হুড়মুড় করে নেমে আসছে জলের ধারা। জঙ্গলের নিস্তব্ধতার মধ্যে তার আওয়াজ শুনলে মনটা কেমন ফাঁকা হয়ে যায়। দেখা হলো, চল রওনা হই।
আর 2 কিলোমিটার গেলে পড়বে ডিমবালি। এইবার একটু ডান দিকে মেঘতে হবে। 1 কিলোমিটারের মতো গিয়ে রামবাড়া ব্রিজ। রামবাড়া এখানকার একটা ছোট্ট গ্রামের নাম। সেখানে একটা ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে মন্দাকিনীর ওপর দিয়ে। এমনিতে কিছু না, কিন্তু সুন্দর এ কিছু না থেকে কখন কিছু হয়ে ওঠে সে তো আপনার মনই বলতে পারবে। পাথর আর নুড়ি পাথরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া মন্দাকিনীর ওপরে দাঁড়িয়ে দুপাশের উঁচু উঁচু পাহাড় দেখতে দেখতে আপনার মনে সুন্দর আসন পাতবে কিনা তা আমি কেমন করে বলবো বলুন তো। চলুন চলুন চলুন, এগিয়ে চলুন। 4 কিলোমিটার যাবার পরে আরো একটা সুন্দর জায়গা, নামটিও বড় সুন্দর, ঘন্টার আওয়াজের মতো, লিংচালি। এই আপনি প্রায় এসে গেছেন আপনার জায়গায়। লিংচালি থেকে 4 কিলোমিটার হাঁটলে কেদারনাথ বেস ক্যাম্প, সেখান থেকে 1 কিলোমিটারের মতো গেলে কেদারনাথের মন্দির। একটা কাজের কথা বলে নি, পরে বলবো অকাজের কথা। কাজের কথাটা হচ্ছে এই যে বললাম 1, 2, 3 কিলোমিটার অন্তর অন্তর জিরিয়ে নেওয়ার ব্যবস্থা, এতে কিন্তু খুব একটা ডোন্ট কেয়ার ভাব করবেন না মনে মনে। পাহাড়ি রাস্তা, খাড়াই, ফলে 1 কি 2 কিলোমিটার মানে আমাদের মতো সমতলের লোকের কাছে ব্যাপারটা খুব সহজ নয়। আর বাজে কথা হলো, বা এইটাই হয়তো আসল কথা, ওই কেউ কেউ যেমন সেলফি তুলতে তুলতে কি মোবাইলে চোখ রেখে হাঁটেন না, সেটা করবেন না। দেখুন, প্রাণ ভরে দেখুন। পাহাড়ের প্রত্যেকটি বাঁক বাইরে থেকে দেখলে একরকম, কিন্তু আসলে তারা তো আলাদা। সেই নানা বাঁকের নানা দৃশ্যের মহোৎসব শুরু হয়ে গেছে আপনাকে ঘিরে, তাকে একেবারে চেটে পুটে নিন। কত নাম না জানা ফুল ফুটে আছে, আপনি না দেখলে তাদের তো ফোটার কোনো মানে নেই। পাহাড়ের গা বেয়ে নেমে আসছে জলের ধারা, তারা তো আপনাকেই ডেকে বলছে, দেখো দেখো, চেয়ে দেখো আমাকে। শেষ, আজকের মতো শরণাগত এখানেই শেষ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই